মঙ্গল যদি ১, ৪, ৭, ৮ এবং ১২ এই ঘরগুলিতে অবস্থান করে তাকে বলা হয় মঙ্গল দোষযুক্ত। এই মানুষগুলোর যদি লগ্নে মঙ্গল দেখতে পাওয়া যায় তাহলে এদের মাথা গরম হওয়ার টেন্ডেন্সি বাড়ে, কথায় কথায় রেগে যান এরা, কিন্তু এদের রেসপন্সিবিলিটি লেভেল সেটাও বাড়ে। বৃষরাশির মানুষদের এমনি একটা রিজিডিটি দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে সঙ্গে সপ্তমপতি চতুর্থে অগ্নিরাশিতে অবস্থান করলে পরে ম্যারিড লাইফে উত্থান পতন, অশান্তি, ঝামেলা ইত্যাদি দেখতে পাওয়া যায়। এটা খুব কমন ব্যাপার। কিন্তু সপ্তমপতি চতুর্থে থাকার কারণে আলটিমেটলি বিবাহের পরে কার্মিক উন্নতি, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যায়। ফলে এটাও যে খুব ঘাতক বা মঙ্গলের এই অবস্থানও যে খুব অশুভ তা কিন্তু নয়। কোনো কোনো সময় অন্যান্য যোগে অশান্তি বাড়তেই পারে। হতেই পারে বৃশ্চিকে মঙ্গল এবং রাহু বসে রয়েছে, বৃষলগ্নে কেতু বসে রয়েছে। সেই ক্ষেত্রে ম্যারিড লাইফে অশান্তি থাকবে। কিন্তু একক এবং অপীড়িত মঙ্গল যদি বৃষের সপ্তমে অর্থাৎ বৃশ্চিকে বসে থাকে সেই ক্ষেত্রে কিছু সমস্যা আসবে না। নিশ্চিন্তে বিয়ে করা যেতে পারে এবং এই ক্ষেত্রে মাঙ্গলিক যোগ প্রশমিত হয়েছে নিঃসন্দেহে এটা আপনারা ধরে নিতে পারেন। অনেক সময় মানুষের মনের মধ্যে একটা মানসিক বিষয় কাজ করে যে মাঙ্গলিক যোগে বিয়ে করছি, খুবই অশান্তি হতে দেখতে পাওয়া যাবে। বিষয়টি এরকম নয়। মাঙ্গলিক দোষের গুরুত্ব কতটা সেটাকে উপলব্ধি করতে হবে এবং তারপরেই আমরা তার ফলাদেশ করব। তার প্রতিকারের কতটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা বুঝে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে প্রতিকার করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা বৃষ রাশি এবং মাঙ্গলিক যোগ নিয়ে। মাঙ্গলিক যোগ, মাঙ্গলিক দোষ, মঙ্গল দোষ, ভৌম দোষ, কুজো দোষ ইত্যাদি বহু নামে আমরা আখ্যায়িত করে থাকি। কেউ বলেন যে মাঙ্গলিক এই শব্দটি তো শুভ, সেটি কি করে দোষের সঙ্গে যুক্ত হতে পারে? এই ধরনের বিভিন্ন সংশয়, বিভিন্ন বিষয় এগুলি রয়েছে। মঙ্গল যদি ১, ৪, ৭, ৮ এবং ১২ এই ঘরগুলিতে অবস্থান করে তাকে বলা হয় মঙ্গল দোষযুক্ত। এবং যদি আমরা জন্মকুণ্ডলিতে মঙ্গলের এই অবস্থানগুলি দেখতে পাই, বৃষ লগ্নের ক্ষেত্রে বৃষতে মঙ্গল, সিংহে মঙ্গল, বৃশ্চিকে মঙ্গল, ধনুতে মঙ্গল অথবা মেষে মঙ্গল, এইরকম কম্বিনেশন যদি আমরা দেখতে পাই, আমরা বলবো এই মেয়েটি বা এই পুরুষটি মাঙ্গলিক এবং এর বিবাহিত জীবনে কিছু অশান্তি আসতে পারে। এই ধারণাই চলে আসছে, এই বিষয়টিকেই মানুষ মাথায় রেখেছেন। তাহলে দেরি না করে প্রবেশ করা যাক মূল আলোচনা প্রসঙ্গে। বৃষ লগ্ন, বৃষ রাশি মানুষজন এমনিতেই একটু জেদি, একটু রাগী, একটু মাথা গরম টাইপের, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঠান্ডা যখন এরা থাকে এরা ভীষণ রেসপন্সিবল। এই মানুষগুলোর যদি লগ্নে মঙ্গল দেখতে পাওয়া যায় তাহলে এদের মাথা গরম হওয়ার টেন্ডেন্সি বাড়ে, কথায় কথায় রেগে যান এরা, কিন্তু এদের রেসপন্সিবিলিটি লেভেল সেটাও বাড়ে। সপ্তমপতি মঙ্গল লগ্নে থাকার কারণে এই মানুষগুলির কিন্তু অবশ্যই স্বামী বা স্ত্রীর প্রতি অনুরাগ বাড়তে দেখতে পাওয়া যায়। ফলে বৃষলগ্নের মানুষদের লগ্নে মঙ্গল মাথা গরমের কারণে ফ্যামিলি লাইফে ঝগড়া দিতে পারে, কিন্তু রেসপন্সিবিলিটির অভাব থাকবে না, রোমান্টিকতার অভাব থাকবে না, যৌনতা, শারীরিক সম্পর্কের কোনো অভাব থাকবে না। তাই এই মঙ্গল যে বিরাট ক্ষতিকারক, বিরাট ঘাতক তা কিন্তু একেবারেই নয়। পরবর্তী অবস্থানটি হলো সিংহ রাশিতে মঙ্গল। এই বিষয়টি কিন্তু কিছুটা ডিস্টার্বড। মঙ্গল সিংহ রাশিতে যথেষ্ট তেজ প্রাপ্ত হয়ে থাকে। অগ্নিতত্ত্বের রাশি, বৃষ রাশির মানুষদের এমনি একটা রিজিডিটি দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে সঙ্গে সপ্তমপতি চতুর্থে অগ্নি রাশিতে অবস্থান করলে পরে ম্যারিড লাইফে উত্থান পতন, অশান্তি, ঝামেলা ইত্যাদি দেখতে পাওয়া যায়। এটা খুব কমন ব্যাপার। কিন্তু সপ্তমপতি চতুর্থে থাকার কারণে আলটিমেটলি বিবাহের পরে কার্মিক উন্নতি, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যায়। ফলে এটাও যে খুব ঘাতক বা মঙ্গলের এই অবস্থানও যে খুব অশুভ তা কিন্তু নয়। বৃশ্চিকে সপ্তমপতি সপ্তমে বসে রয়েছে, বলার দরকারই নেই যে এই ক্ষেত্রে বিরাট অশান্তি আসবে না। কোনো কোনো সময় অন্যান্য যোগে অশান্তি বাড়তেই পারে। হতেই পারে বৃশ্চিকে মঙ্গল এবং রাহু বসে রয়েছে, বৃষলগ্নে কেতু বসে রয়েছে। সেই ক্ষেত্রে ম্যারিড লাইফে অশান্তি থাকবে। কিন্তু একক
এবং অপীড়িত মঙ্গল যদি বৃষের সপ্তমে অর্থাৎ বৃশ্চিকে বসে থাকে, সেই ক্ষেত্রে কিছু সমস্যা আসবে না, নিশ্চিন্তে বিয়ে করা যেতে পারে এবং এই ক্ষেত্রে মাঙ্গলিক যোগ প্রশমিত হয়েছে নিঃসন্দেহে, এটা আপনারা ধরে নিতে পারেন। পরবর্তী অবস্থানটি হলো ধনুরাশি। ধনুরাশিতে মঙ্গলের অবস্থান সপ্তমপতি অষ্টমে যাওয়ার কারণে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্যহানি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি, শুক্র ইত্যাদির অবস্থান আমাদের দেখতে হবে। মঙ্গলের উপরে যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে এই কম্বিনেশন যে খুব ঘাতক হবে তা একেবারেই নয়। এবং মঙ্গলের নক্ষত্র অধিপতির অবস্থানও আমাদের দেখতে হবে। এটা অবশ্যই কিছুটা ক্ষতিকারক, কিন্তু সেই ক্ষতি অপূরণীয় নয়। সেই ক্ষতি যে সাংঘাতিক, সেই ক্ষতির কারণে আপনার জীবনে যে বিচ্ছিন্নতার কালো মেঘের ঘনঘটা নেমে আসবে, তা কিন্তু একেবারেই নয়। মঙ্গলের পরবর্তী অবস্থান মেষে মঙ্গল। মেষ মঙ্গলের স্বক্ষেত্র। এখানে মঙ্গল অত্যন্ত বলবান, শুভ ফলদাতা হিসেবেই কাজ করে থাকেন। তবে এক্ষেত্রেও আমরা নাক্ষত্রিক অবস্থানের উপরে গুরুত্ব দেব। কিন্তু অ্যাভারেজ যদি আমরা ভাবি, আমরা যদি সাধারণভাবে ভাবি, দ্বাদশে মঙ্গল কি করতে পারে? খরচ বাড়াতে পারে, বিদেশ যাত্রার প্রবণতা বাড়াতে পারে। বিদেশে আপনি গেলেন, আপনার কিছু জমি জায়গা হলো, আপনার নিজের একটা বাড়ি হলো বিদেশে। এই বিষয়গুলি হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। সুতরাং বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে মঙ্গল দোষ, ভৌম দোষ, কুজ দোষ যাই আমরা বলি না কেন, সেগুলি কিন্তু খুব একটা এফেক্টিভ নয়। যদি না নাক্ষত্রিক অবস্থানগুলি খুব একটা অশুভ হয়, যদি না মঙ্গল ভীষণভাবে পীড়িত হয়। কিন্তু যদি মঙ্গল পীড়িত হয়, দুর্বল হয়, সেই ক্ষেত্রে ম্যারিড লাইফে প্রবলেম দেখতে পাওয়া যায়। একটা ছোট্ট উদাহরণ দিই। বৃষ লগ্নের জাতক, মঙ্গলের অবস্থান কর্কট রাশিতে, মঙ্গল নিচস্থ, মীন রাশিতে রাহুর অবস্থান, রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে রয়েছে, রাহুর দৃষ্টি সপ্তম ভাবের উপরে রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু জাতক বা জাতিকা মাঙ্গলিক নয়, কিন্তু বিবাহিত জীবনে যে অশান্তি একে ফেস করতে হবে, বিবাহিত জীবনে বিবাহের কারণে যে যন্ত্রণা এই জাতককে ফেস করতে হবে, তার কিন্তু মাপঝোপ করা কঠিন আছে। সুতরাং মঙ্গলের অবস্থান, তার নাক্ষত্রিক অবস্থান প্রত্যেকটি বিষয়ে দেখতে হবে। বিবাহকালীন দশা, বিবাহ পরবর্তী জীবনের দশা, এই বিষয়গুলিকেও খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং তারপরে আলটিমেটলি ফলাদেশ করা সম্ভব হবে যে জীবনে কি ঘটতে পারে, জীবনে কোন দিক থেকে পরিবর্তন আসতে পারে, জীবনে কতটা ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট আসতে পারে, সেগুলি আমাদের দেখতে হবে। এরপরে আমরা চলে আসব মাঙ্গলিক দোষের খণ্ডন সম্পর্কে। তবে খণ্ডনের আগে দেখতে হবে মাঙ্গলিক দোষের ইম্প্যাক্ট কতটা, মাঙ্গলিক দোষের খণ্ডনের কতটা প্রয়োজনীয়তা রয়েছে। অনেক সময় মানুষের মনের মধ্যে একটা মানসিক বিষয় কাজ করে যে মাঙ্গলিক যোগে বিয়ে করছি, খুবই অশান্তি হতে দেখতে পাওয়া যাবে। বিষয়টি এরকম নয়। মাঙ্গলিক দোষের গুরুত্ব কতটা সেটাকে উপলব্ধি করতে হবে এবং তারপরেই আমরা তার ফলাদেশ করব। তার প্রতিকারের কতটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা বুঝে যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে প্রতিকার করতে হবে। বেশ কতগুলি প্রতিকার পদ্ধতি রয়েছে, তার মধ্যে মঙ্গলের অবস্থা, অবস্থান, তার বলবত্তা, তার ক্ষতিকারক প্রভাব ইত্যাদির উপরেই বিষয়গুলি বিচার্য। এই প্রতিবিধানগুলির মধ্যে আমরা প্রথমেই হনুমান মন্দিরে প্রত্যেক শনিবার তিল দান করতে পারি। হনুমান চালিসা পাঠ খুব ভালো প্রতিকার হতে পারে। তিনমুখী রুদ্রাক্ষের ধারণ, এটাও খুব ভালো প্রতিকার হতে পারে। পাঁচমুখী রুদ্রাক্ষের মালা এবং তার সঙ্গে একটি তিনমুখী রুদ্রাক্ষের ধারণ, এটি করা যেতে পারে। এগুলি ছাড়াও রক্ত প্রবাল ধারণ করা যেতে পারে, অশ্বত্থ গাছে পুজো করা যেতে পারে, মঙ্গলের স্তোত্র পাঠ করা যেতে পারে, বগলামুখী দেবীর স্তোত্র পাঠ করা যেতে পারে। কুম্ভ বিবাহের মাধ্যমে মাঙ্গলিক দোষ খণ্ডনের বহু প্রচলিত প্রথা রয়েছে, তার মাধ্যমে করা যেতে পারে। ভগবান শিবের অভিষেক বহু সময় মাঙ্গলিক দোষের খণ্ডনের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। সবার আগে যদি আপনি আপনার কুণ্ডলিতে লক্ষ্য করেন যে মাঙ্গলিক যোগ রয়েছে, অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে এবং মাঙ্গলিক যোগের ইম্প্যাক্ট কতটা সেটাকে বুঝবার চেষ্টা করতে হবে। তারপরেই কিন্তু আমরা বুঝতে পারবো, জানতে পারবো, উপলব্ধি করতে পারবো যে এই ঘটনা কতটা প্রভাব বিস্তারকারী, কতটা ক্ষতিকারক প্রভাব এই মঙ্গলের ক্ষেত্রে রয়েছে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটা মানবিক অনুরোধ আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ
ও সেবাশ্রম। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আমরা চলে আসি আপনাদের প্রশ্ন। জ্যোতিষের উত্তর পর্যায়ে প্রশ্ন করেছেন স্বপ্না নস্কর, 8/9/1988, জন্ম সময় 10:50 AM, জন্মস্থান কলকাতা। স্যার থ্যাংক ইউ, আপনি যা বলেন অনেকটাই মিলে যায়। আমি শুধু জানতে চাই আমি কি অ্যাস্ট্রোলজি শিখতে পারবো? আমি খুবই ইন্টারেস্টেড এই সাবজেক্ট নিয়ে, প্লিজ একটু গাইড করবেন। স্বপ্না, তোমার বৃশ্চিক লগ্ন এবং 10ম ভাবে কেতু অবস্থান করে রয়েছে, চন্দ্র কর্কটে রয়েছে। সম্পূর্ণ জল তত্ত্বের মানুষ হওয়ার কারণে তোমার জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ, অকাল সাবজেক্টের প্রতি আগ্রহ এটা অনেকটাই বেশি, এবং এই বিষয়টির উপরে বেস করে, এই বিষয়টিকে কেন্দ্র করে তুমি তোমার ক্যারিয়ার ফর্ম করতে পারবে। জ্যোতিষ শিক্ষার জন্য জানুয়ারি মাস থেকেই আমাদের নতুন একটা ব্যাচ স্টার্ট হয়েছে। দেরি না করে সরাসরি ভর্তি হয়ে যাও সম্পূর্ণ অনলাইনে জ্যোতিষ শিক্ষার এই ব্যাচে। প্রত্যেক সোমবার করে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। দেরি না করে সরাসরি অ্যাডমিশন নিয়ে নাও সম্পূর্ণ অনলাইনে। 6 মাস করে 4টি সেমিস্টার, 2 বছরের কোর্স। সরাসরি ভর্তি হয়ে যাও, একেবারেই দেরি করো না। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক, আরো সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।
श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।